দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসার টেক টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেষ হলো অপেক্ষার পালা, কারণ আমরা চলে এসেছি Oppo F17 Pro এর ফুল রিভিউ নিয়ে। কয়েকদিন থেকে এই স্মার্টফোনটি আমরা ব্যবহার করছি এবং আজ চলে এলাম এর খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সামনে। সুতরাং Oppo F17 Pro এর ভালো মন্দ সব কিছু জানতে আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। ভিডিও শুরু করার আগে আরেকবার আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। আর যারা আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির প্রথম অংশে থাকবে এই ফোনটিতে কি কি রয়েছে এইসব বিস্তারিত বর্ণনা, এবং শেষ অংশে থাকবে এগুলো নিয়ে আমাদের মতামত। আশা করছি ভিডিওটি পুরোটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুরুতেই কথা বলবো এর ডিজাইন নিয়ে। আমার মনে হয় Oppo এখানে পুরাই মাত করে দিয়েছে। আমার বিশ্বাস এই ফোনটি যদি কারো হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে ফোনটা হাতে নিয়ে প্রথমেই সে এর ডিজাইনের প্রশংসা করবে। এটাকে বলা হচ্ছে Oppoর সবচাইতে স্লিম স্মার্টফোন। 7.5 মিলিমিটার থিকনেসের ফোনটির ওজন মাত্র 165 গ্রাম, যার ফলে খুবই লাইট ওয়েট এবং কমফোর্টেবল। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ফোনটার লুক আরো প্রিমিয়াম করেছে, যদিও আমার কাছে মনে হয় এর সামনে ডুয়াল পাঞ্চ হোলের পরিবর্তে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করলে ডিসপ্লেটা দেখতে আরো ক্লিন আর সুন্দর লাগতো। যাই হোক, পলিকার্বনেট বডির ফোনটির ফ্রেম প্লাস্টিকের, যেটাতে শাইনি ফিনিশ লুক দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগে দেখতে। আর ফোনের এই সাইজটাকে আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়, একেবারে ছোটও না খুব বেশি বড়ও না, একদম পারফেক্ট এবং ঠিকঠাক। এবার কথা বলবো Oppo F17 Pro এর ডিসপ্লে নিয়ে। 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে, যার PPI 408 এবং ডিসপ্লে রেজলিউশন বলাই বাহুল্য ফুল এইচডি। সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কালারগুলো খুবই ভিভিড আর পাঞ্চি, যার ফলে মাল্টিমিডিয়া কন্টেন্ট খুবই উপভোগ্য ছিল। ডিসপ্লেটার আরেকটা ভালো দিক হলো ডে লাইটে এর ভিজিবিলিটি। অন্যান্য ফোনগুলোতে ফুল ব্রাইটনেসেও যেখানে অনেক সময় স্ট্রাগল করতে হয়, সেখানে Oppo F17 Pro বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছে। তাছাড়া ডিসপ্লে টাচ রেসপন্স নিয়ে কোনো ইস্যু আমাদের চোখে পড়েনি। ওভারঅল বেশ ভালো একটা ডিসপ্লে দিয়েছে Oppo। এবার এর হার্ডওয়্যার নিয়ে কিছু কথা। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P95 চিপসেট, সাথে অক্টা-কোর সিপিইউ, যার দুটি 2.2 গিগাহার্টজ এর Cortex A75 আর 6টি Cortex A55 কোর। পাশাপাশি জিপিইউ হিসেবে থাকবে পাওয়ার ভিউয়ার GM9446। এর র্যাম আর রমের একটাই ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 8GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরি, যেটা চাইলে অবশ্যই আপনি বাড়াতে পারবেন, কারণ এতে ইন্টারনাল মেমোরি কার্ড স্লট দেওয়া হয়েছে। সো দিস ইজ কুল। এবার চলে এলাম এর সফটওয়্যার নিয়ে। Android 10 পাওয়া যাবে আউট অফ দ্য বক্স, সেই সাথে রয়েছে ColorOS 7.2, আর এই দুটোর কম্বিনেশনে বেশ দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। ColorOS আগের চাইতে অনেক অপটিমাইজ করা হয়েছে, যার ফলে আগের চাইতে অনেক বেশি কাস্টমাইজেশন করার সুযোগ পাবেন। Oppo F17 Pro তে বেশ কিছু AI বেসড ফিচার ব্যবহার করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো এর এয়ার গেস্টার। বিশেষ কিছু মুহূর্তে এই অপশনটি ব্যবহার করে হাতের স্পর্শ ছাড়াই ফোন রিসিভ করতে পারবেন। খারাপ না ব্যাপারটা। 4115 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে, এবং বক্সে দেওয়া হচ্ছে 30 ওয়াট ফাস্ট চার্জার। আমাদের টেস্টিং এ প্রায় আধা ঘন্টার মধ্যে 50% চার্জ করতে পেরেছি, এবং 100% চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টার একটু বেশি। দিস ইজ রিয়েলি কুল। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে একদিনে বেশি চলে যাবে অনায়াসে, আর যদি আপনি হেভি ইউজার হন তাহলে হয়তো দিন শেষে একটু চার্জ দিতে হতে পারে। মডারেট ইউজার প্যাটার্নে আমরা এর এসওটি পেয়েছি প্রায় 8 ঘন্টার মতো। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট মনে হয়েছে আমাদের কাছে। এবার কথা বলবো এর পারফরমেন্স নিয়ে, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। P95 একটি মিড রেঞ্জের সিপিইউ। ডে টু ডে ইউসেজে তেমন একটা সমস্যা হবে না। এর 8GB র্যাম আর হিউজ মেমোরি, মাল্টিটাস্কিং সহ ওভারঅল সবকিছু বেশ ভালোভাবে সামলাতে পারবে। AnTuTu বেঞ্চমার্কে স্কোর করেছে 1,97,822 এর মতো, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 999 এবং মাল্টি করে 1481। সত্যি বলতে প্রাইস বিবেচনা এটা আমার কাছে একটু কম মনে হয়েছে। বাই দ্য ওয়ে, একটা ফোনের কিন্তু বেঞ্চমার্ক স্কোর সবকিছু নয়, আরো অনেক অনেক প্যারামিটার রয়েছে একটা ফোনের ভালো মন্দ বিবেচনা করার জন্য। এর অনেক পজিটিভ দিকও রয়েছে, সুতরাং সেগুলো জানতে হলে দেখতে থাকুন। চলে এলাম এর গেমিং সেগমেন্ট নিয়ে, কারণ আপনাদের মধ্যে অনেক গেমার রয়েছেন এবং তারা অধীর আগ্রহে বসে আছেন এর গেমিং পারফরমেন্স জানার জন্য। তো বরাবরের মতো সাব্বির আছে আমাদের গেম এক্সপার্ট। চলুন সাব্বিরের কাছ থেকে শুনে আসি এর গেমিং পারফরমেন্সের বিষয়ে বিস্তারিত। হাই, আমি সাব্বির, হাজির হলাম Oppo F17 Pro এর গেমিং এর খুঁটিনাটি নিয়ে। চমৎকার দেখতে ফোনটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, তাই স্টুডিওতে আসার সাথে সাথে আমি শুরু করে দিয়েছি এর গেমিং নিয়ে খুঁটিনাটি গবেষণা। এর 8GB র্যাম আর হিউজ স্টোরেজ বেশ ফ্লুইড গেমিং এক্সপিরিয়েন্স দিয়েছে। পাবজিতে গ্রাফিক্স এইচডি এবং ফ্রেম রেট হাইতে দিতে পেরেছি, তবে গ্রাফিক্স স্মুথ রাখলে ফ্রেম রেট আলট্রা দিয়ে গেম প্লে করতে পারবেন। জাইরো সেন্সর থাকায় জাইরোস্কোপ অন করে পাবজি খেলতে পারবেন, যার ফলে কন্ট্রোলিং বেশ অ্যাকুরেট ছিল। কল অফ ডিউটিতে গ্রাফিক্স ও ফ্রেম রেট সর্বোচ্চ হাইতে দিতে পেরেছি, আর গেম প্লে যথেষ্ট ভালো ছিল।
ফ্রি ফায়ারে গ্রাফিক্স আলট্রাতে দিতে পেরেছি, তবে শ্যাডো এবং হাই এফপিএস অপশনটা পেলাম না। পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সহ সবগুলো গেমের গেম প্লে ছিল বেশ উপভোগ্য। অ্যামোলেড ডিসপ্লে হয়, কালারগুলো বেশ জীবন্ত মনে হচ্ছিল। অ্যাসফল্ট 9 খেলার সময় বেশ কয়েকবার ফ্রেম ড্রপ পেয়েছি এবং গেমিং এর সময় ফোনটা স্লাইটলি গরম হচ্ছিল, যেটা স্বাভাবিকের চাইতে একটু বেশি মনে হয়েছে আমার কাছে। কিন্তু গেমিং এর সময় এর ব্যাটারি কনজাম্পশন ছিল খুবই ভালো। বেশ কয়েকদিন ধরে গেমিং এর পর যেটা বুঝলাম, F17 Pro মূলত গেমারদের জন্য না, কারণ এটা ডিজাইন করা হয়েছে ক্যামেরা লাভার এবং মিডিয়া কনজিউমারদের কথা মাথায় রেখে। তবে ওভারঅল এর গেমিং পারফরমেন্স বেশ ভালো ছিল। ওকে, তো গেমিং নিয়ে শুনলেন সাব্বিরের কাছে, এবার চলে যাব এর ক্যামেরা সেগমেন্টে। মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের লেন্স, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। পাশাপাশি আরও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। Oppo F17 Pro এর তোলা ছবি বেশ সুন্দর এবং কালারফুল, কন্ট্রাস্ট স্যাচুরেশন লেভেল খুবই মনোমুগ্ধকর। এর এআই ফিচার অ্যাক্টিভ করলে কালারগুলো বেশ বুস্টেড হয়, ফলে দেখতে বেশ আই ক্যাচি লাগে। তাছাড়া পোর্ট্রেট মোডে তোলা ছবির সাবজেক্ট সেপারেশন খুবই প্রফেশনাল লেগেছে আমার কাছে। যারা প্রচুর ছবি তোলেন তাদের খুশি করার জন্য ফোনটা যথেষ্ট অপটিমাইজড। সেলফি লাভারদের খুশি করতে এতে আছে বিশেষ সফটওয়্যার অপটিমাইজেশন, যার ফলে অল্প আলোতেও বেশ ভালো ছবি তোলা যাবে। এর আরও কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে, যেমন এআই কালার পোর্ট্রেট, এটা অ্যাক্টিভ করে শুধুমাত্র সাবজেক্টকে রঙিন করে ছবি তোলা যাবে। আরও রয়েছে নাইট ফ্লেয়ার পোর্ট্রেট, রাতে তোলা ছবিতে বেশ ভালো কালারফুল ইফেক্ট পাওয়া যাবে। ইআইএস ব্যবহার করে তোলা রেয়ার ক্যামেরার ভিডিওগ্রাফি বেশ স্টেবল মনে হয়েছে আমার কাছে, আর যারা ইনডোরে ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য এটি বেশ পারফেক্ট মনে হয়েছে। সব মিলিয়ে Oppo F17 Pro এর ক্যামেরাকে আমি 10-এ 8 দিতে পারি অনায়াসে। সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার, সারপ্রাইজিংলি খুবই লাউড এবং ক্লিয়ার, ফুল ভলিউমেও কোনো ডিস্টোর্ট খেয়াল করিনি। তাছাড়া মিউজিক লাভারদের জন্য রয়েছে 3.5 মিলিমিটার জ্যাক আউটপুট। থ্যাঙ্কস Oppo ফর দিস। ফোনটা অফিসিয়ালি পাওয়া যাবে 27,990 টাকায়, সেই সাথে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি। আর হ্যাঁ, এটা কিন্তু ব্লু কালারের পাশাপাশি পাওয়া যাবে ম্যাট ব্ল্যাক কালারেও। এবার কথা বলবো Oppo F17 Pro এর কিছু বিষয় যেগুলো আমাদের কাছে অতটা ভালো লাগে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি আমরা খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, কারণ এতে করে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সুবিধা হয়। তো চলুন দেখে আসি Oppo F17 Pro কি বিষয় যেগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, তো একেবারে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে এর প্রসেসর। বাজেট বিবেচনায় অনেস্টলি আমার কাছে মনে হয়েছিল আরও পাওয়ারফুল প্রসেসর Oppo এতে ব্যবহার করতে পারত। একজন গেমার হিসেবে আমার কাছে মনে হয়েছে এতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। আজকাল অনেক মিড রেঞ্জের ফোনেই 90 হার্জ রিফ্রেশ রেট আছে, আমরা চাই না Oppo পিছিয়ে থাকুক। পেছনে প্লাস্টিকের পরিবর্তে মেটাল বা অন্তত গ্লাস বডি দিলেও ব্যাপারটা আরও ভালো হতো। আশা করছি বিষয়টা পরবর্তীতে বিবেচনা করবে। আমাদের প্রত্যাশা ছিল এত সুন্দর একটা ডিসপ্লে প্রোটেকশনের জন্য গরিলা গ্লাসের সর্বশেষ কোনো ভার্সন ব্যবহার করা হবে, যেমন গরিলা গ্লাস 5 বা 6, বাট আনফর্চুনেটলি এতে গরিলা গ্লাস 3+ ব্যবহার করা হয়েছে। ওকে, কাজ চলে যাবে আর কি। অধিকাংশ সবার মতে সামনের এই ডুয়াল 5 হোল ক্যামেরা বেশ দৃষ্টিকটু। এখানে অকারণে অপ্রয়োজনীয় লেন্স ব্যবহার না করে সিঙ্গেল ক্যামেরা থাকলে ফোনটা আরো সুন্দর আর ক্লিন লাগতো দেখতে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা প্রায় ভিডিওতে আমি বলে থাকি, সেটা হচ্ছে নোটিফিকেশন লাইট। আনফর্চুনেটলি Oppo F17 Pro তে নোটিফিকেশন লাইট নাই। এটা খুব দরকারি একটা জিনিস। আমি জানি না স্মার্টফোন নির্মাতারা কেন এই দরকারি জিনিসটাকে বারবার এড়িয়ে যাচ্ছে। আশা করছি Oppo তাদের পরবর্তী মিড রেঞ্জের ফোনগুলোতে নোটিফিকেশন লাইট ফিরিয়ে আনবে। ওকে, এবারের প্রাইস নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয়েছে যে এটা স্লাইটলি ওভার প্রাইসড। কারণ আপনি সিমিলার প্রাইস রেঞ্জে যদি অন্যান্য ফোনের দিকে তাকান তাহলে দেখবো যে বেশ কিছু ক্ষেত্রে Oppo F17 Pro বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। অবশ্য এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের কারোর সাথে এটা নাও মিলতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন 28,000 টাকার এই ফোনটি দামের দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা এখনই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। প্রিয় দর্শক, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না, সব কিছুরই সুবিধা এবং অসুবিধা থাকবে, যেমনটা রয়েছে Oppo F17 Pro। বাট আমি ওভারঅল বলতে পারি যাদের খুব সুন্দর একটা ফোন দরকার, যারা প্রচুর ছবি তোলেন এবং হার্ডওয়্যার নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, তাদের জন্য খুব সহজে এই ফোনটা রিকমেন্ড করা যেতে পারে। ফোনটা ওভার প্রাইস হওয়ার আর একটা কারণ হতে পারে সম্ভবত এর AI বেসড নানা রকম ফিচার। এগুলো ডেভেলপ করতে কিন্তু Oppoকে অনেক ইনভেস্ট করতে হয়েছে। তো ফাইনালি এগুলো চোখে দেখা না গেলেও এটা কিন্তু এক ধরনের প্রোডাক্ট। সুতরাং সবকিছু মিলিয়ে সম্ভবত এটা সে কারণে একটু স্লাইটলি ওভার প্রাইসড হয়েছে। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে। তবে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, চারিদিকে চলছে মহামারী, সুতরাং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, আর ঘরে ফিরে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।